কোলাহলের রাজধানী পার হলেই মনে হয় জীবন শান্ত সুন্দর। সড়ক জুড়ে নয়ন জোড়ানো প্রকৃতি যেন জীবনকেই হাত ছানি দিয়ে ডাকে। তবে সৌন্দর্যের আড়ালে একটি ভয়ঙ্কর ও নির্মম বাস্তবতার গল্পও রয়েছে। এটা কোনো বন্যা কবলিত এলাকার দৃশ্য নয় কোনো উপকূল। ৩৩০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে যশোর খুলনার ৫ উপজেলার ভরাডুবি হয়ে গড়ে ওঠা ভবদহ অঞ্চল এটি। পাখির চোখে মনে হতে পারে যেন সুখের সাগর। বাস্তবতা হলো পানিতে হাবুডুবু পুরো জনপদ ভাসছে দুঃখের সাগরে। আরামায়েশ দূরের কথা, স্বাভাবিক জীবন কি তা ভুলে গেছে এ অঞ্চলের মানুষ। সমতলের এই বিশাল এলাকায় কোমর সমান পানি, জায়গাভেদে গলা সমান। বছরের ৮টি মাসই কাটাতে হয় এমন অবস্থায় শীতকালেও থাকে জলাবদ্ধতা। চার দশকের পুরনো সমস্যাটি ভবদহের অভিশাপ হিসেবে জাহির করা হয়েছে নানা সময়ে। কিন্তু এই জলাবদ্ধতা যে মানব সৃষ্ট, সৃষ্টিকর্তা প্রদত্ত নয় তা জানেন এখানে ডুবে থাকা অন্তত ৩ লাখ বাসিন্দা। এমন অস্বাস্থ্যকর পরিবেশে মানুষ কিভাবে টিকে রয়েছে তার আদ্যপান্ত জানতে চাই, আপনাদেরকে দেখাতে চাই। দিনের আলো ফোটার আগেই ভবদহে হাজির টিম সার্চ লাইট। সূর্যের দেখা মিললেও মাঠে কাজকর্মের কোনো তোড়জোড় নেই। চাষাবাদ নেই রুজি রোজগারের উপায়ও। খাবারের অভাবে দিন কাটায় এখানকার বহু পরিবার। বছরের বড় অংশ জুড়ে মানবসৃষ্ট জলাবদ্ধতায় লোকালয়ে জলজ উদ্ভিদের প্রাধান্য পেয়েছে। এমনকি ভিটে মাটিতেও জাতীয় ফুলের বাগান হয়েছে। সাত সকালে গলা পানিতে নেমে কিছু মানুষকে শাপলা ফুল তুলতে দেখা গেল। দ্বীপের মতো দেখতে এই গ্রামটি যশোরের অভয়নগর উপজেলায়, নাম বেদভিটা। মাঠঘাট পার হয়ে এলাকার ছেলেবুড়োদের জীবনযাপন দেখতে চাই, শুনতে চাই মানুষগুলো বেঁচে আছে কিভাবে। গ্রামের ঠিক মাঝখানে এখানকার প্রাথমিক বিদ্যালয়টির অবস্থান। আমরা সেখানে যেতে চাই। স্কুলে যেতে পিচঢালা এই রাস্তাটি শুরুতেই হাঁটু পানি। প্রতিটি কদম ফেলতে হয় আন্দাজে অন্ধকারের মধ্যে। বিভিন্ন গন্তব্যে ছোটা বেশ কয়েকজনের সাথে কথা হলো চলতি পথেই। ওইদিকে বেশি পানি, কত পানি সেটা বলতেছি। সবচেয়ে বেশি আছে এই পর্যন্ত পানি। আর যে ভাষায় যে ভিতর দেশের যে ভাষা মসজিদ, সে যাতে গেলে এখন কাউ এখন তো মসজিদে যেতে গেলে মন্দির আছে, স্কুলের পাশে একটা মন্দির আছে, মন্দিরে পানি উঠে গেছে। আচ্ছা, মন্দিরেও পানি উঠে গেছে, স্কুলেও তো পানি উঠেছে। স্কুলের ভিতরে উঠেনি, কিন্তু যাই উঠে যাওয়ার মতো, স্কুলে যাওয়ার মতো ছেলেবেলের কোনো পরিবেশ নেই। মানে যাতে গেলে কাপড় বাঁচে না, নৌকায় ছাড়া কোনো উপায় নেই। আমাকে যে অবস্থাটা, আমাকে আসলে আমাদের দৈনিক বছর যদি এই অবস্থা কি করে বাঁচে থাকবো বুঝি নাই। বলছি দৈনিক বছর যদি এরকম তোলানো থাকে তো মানুষ কি খাইয়ে বাঁচবে? পেশা মানে মানুষের তো কর্ম হারাচ্ছে, তাই না? কর্মের কোনো কাজ নেই, কোনো কর্ম নেই। আর এই ব্যাটের জ্বালায় এই ছেলে মেয়ে সব যাচ্ছে সব নুয়া পাড়ায় কাজ করতে, তাই নাকি? আর আমি হয়তো দেখছি এই দুটো মাছ পাইছি, হ্যাঁ, আর ওই তাই বেছে নিয়ে
সংসার আদি চালাতে হবে। কিভাবে চলাচল করে? মানে করবে এবার মেলা দিন যায়নি, একটু মারা খবর দিচ্ছে, এই জন্য মারা একটু দেখতে যাচ্ছি। কতদিন যান নাই মাকে দেখতে? তা ফিরে 2-3 মাস, বুড়ো হয়ে গেছে। ওই পানির জন্য যাইতে পারেন নাই? বাড়ির জন্য যাতে পারি, কই মা পানির জন্য কি আর আসবো, কষ্ট হয় মেলা। পানি যখন ছাড়াতে ফেলতে আসছে গাড়িতে চলে গেলে, হ্যাঁ কিন্তু গাড়ি আসার সুযোগ নাই। তা বাদে গাড়ি আসে না, তার পাশে আছে কেন পয়সা কড়ির সমস্যা। পয়সা কড়ির সমস্যা না হলে তো যা আছে কোনো যাতে পারে। কেন আই না তাহলে কি ব্যয় করা যায় মনে, তাই আমার কম। আই কেন করা যাচ্ছে না? কি করে করবো, কাজ আছে কি এই পানির মধ্যে কোনো কাজ হয়? দুটোটা মাছটা মারতে ফেলিব, আয় নাহলে না। এভাবে প্রায় 3 কিলোমিটার পথ পাড়ি দিয়ে দেখা মিলল বেদভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত আসার জন্য আমরা যতগুলো পথ পাড়ি দিয়েছি তার সবই আসলে পানির পথ। এখানে কোনো মাটি বলতে আমরা কিছু এখনো পর্যন্ত এই স্কুলে আসার সময় অন্তত দেখিনি। তো আমরা আসলে দেখতে যাচ্ছি যে এই স্কুলের যারা পড়াশোনা করে, যেসব শিশুরা এবং স্কুলে যারা শিক্ষক আছেন, তারা কিভাবে স্কুলে আসেন, পড়াশোনা কিভাবে করেন এবং কিভাবে বাড়িতে ফিরেন, সেই বিষয়টা আমরা একটু দেখতে চাই সচক্ষে। পাশের সরকারি খালে নৌকায় চড়ে বয়োবৃদ্ধ সহ কয়েকজন শিশুকে আসতে দেখা গেল। নৌকাটির মাঝি যাত্রী সবই এই শিশুরাই। স্কুলে যেতে প্রতিদিন এভাবেই পানির সাথে যুদ্ধ করতে হয় কোমলমতি এসব শিক্ষার্থীদের। ঘড়ির কাঁটায় তখন 9:55। কোমর সমান পানি মারিয়ে আরেক দিক থেকে বিদ্যাপীঠে আসছে বাচ্চারা। সাথে 3 জন শিক্ষকও রয়েছেন। আমরা তাদের স্কুল জীবন দেখছি। স্কুলে আসা মাত্রই অফিসে কিংবা ক্লাসরুমে ঢোকার আগেই অন্যরকম সংগ্রাম করতে হয় ভবদহ অঞ্চলের শিক্ষার্থী এবং শিক্ষকতা করতে আসা শিক্ষকদের। পানির ভিতরে আসা লাগে, পুরো নৌকা আসে না। স্কুলে আসে সবার ছেলে মেয়েকেও চেঞ্জ করা লাগে, আর ম্যাডামকেও করা লাগে, ড্রেস চেঞ্জ করা লাগে, কারণ সবাই ভিজে বাধা ভিজে তো আর যাওয়া সম্ভব না। প্রতিদিন এরকম হয়? প্রতিদিন। এটা কি মানে প্রতিদিন ভালো লাগার বিষয়? ভালো লাগার বিষয় না, কিন্তু এখন যেহেতু আমরা সার্ভিস করি, আমাদের তো আশায় লাগে, আমাদের তো ছুটি না। সেই হিসাবে পড়াইতে হবে। খুব বেশি আসে না, যা 2-1 আসে, তাই ছেলে মেয়ে বেশি আসতে পারছে না। আপনি এই যে এখন কোথায় যাচ্ছেন? আমি এই পাশে যাচ্ছি, এই টিউবওয়েলে পানি আনতে। আমাকে টিউবওয়েল ডুবে গেছে। ও, আর এই যে ওয়াশরুমও তো ডুবা? ওয়াশরুম এটা ডুবা, কিন্তু দুটো একটা আছে। আচ্ছা, তার মানে এখানে পানিও নাই, পানির ব্যবস্থাও নেই? না না, এইভাবে প্রতিদিন আপনারা এই কষ্ট করে পানি আনতে যেতেন? পাশে টিউবওয়েল, এই টিউবওয়েলটা জাগো। আপনার প্রতি শ্রদ্ধা, প্লিজ। এই মহান শিক্ষকের নাম লিপিকা মল্লিক। 3 বছর আগে স্কুলটিতে যোগদানের পর থেকে এভাবেই কাটছে তার পেশাগত জীবন। বিদ্যালয়ের নলকূপ ও টয়লেট ব্যবহারের অনুপযোগী, এমন পরিস্থিতিতে স্কুল বিমুখ হয়েছে বেশিরভাগ শিশু। সকাল 10:50। ভেজা কাপড় চোপড় পরিবর্তন করে ক্লাসে ঢুকেছে শিক্ষক শিক্ষার্থীরা। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কোনো শিক্ষার্থী আজ আসেনি। তৃতীয় শ্রেণীর ক্লাসে উপস্থিত মাত্র 1 জন। চতুর্থ শ্রেণীতে সর্বোচ্চ 4 জন শিশু পড়তে এসেছে। কেমন আছেন? এর কারণে তো প্রথম আর দ্বিতীয় শ্রেণী আসতে পারে না নাকি? 2 দিন আগে আসলে আরো ভালো দেখতে পেতেন মায়েরা যে কত কষ্ট করে এই পর্যন্ত ভিজে বাচ্চা কোলে করে নিয়ে স্কুলে দিয়ে গেছে। ওইটা 2 দিন আগে এসে পাইতাম। ছোট বাচ্চা, আর ছোট বাচ্চা তো ওরা রেখে যেতে পারে না। অধিকাংশ মানুষের দেখে 2টা বাচ্চা, হ্যাঁ, তো একটা কোলে করে নিয়ে আসছে, ওরা গামছা করে ভিজাইতে নিয়ে আসতেছে। তাই নাকি? হ্যাঁ, আনে তারপরে দেখা যাচ্ছে ওরা পোশাক আশাক পাল্টায়। এই পর্যন্ত গত বছর পানি উঠছিল? পানি উঠছিল, যার জন্য এই যে ক্লাসে লোনা ধরা আর এই যে চেয়ার বেঞ্চগুলো জানলাগুলো লোনা জলের প্রভাবে দেখে না। এই তো 20 সালে বিল্ডিং করা। তাই নাকি? হ্যাঁ, 20 সালে বিল্ডিং মনে আছে না, 20 বছর আগে করা। বেদভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতোই একই চিত্র ভবদহের অন্যান্য প্রাথমিক বিদ্যালয়গুলোরও। স্কুলের খেলার মাঠগুলো পানিতে হাবুডুবু অবস্থা। সেখানেই চলছে স্থানীয়দের মাছ শিকার।
হই হুল্লোড় আর খেলাধুলার সুযোগ নেই এই জনপদে জন্ম নেয়া শিশুদের। এবার একটি মাধ্যমিক বিদ্যালয়ের চিত্র দেখাতে চায়। যশোরের অভয়নগর উপজেলার ডুমুরতলা মাধ্যমিক বিদ্যালয়। স্কুলগামী কিছু শিক্ষার্থীর সঙ্গী হলাম আমরাও। এই যে এইখানে কত মাস আপনাদের এইরকম কষ্ট করতে হয়? 8-9 মাস। বছরে 8-9 মাস এরকম। তার মানে শীতকালেও তো পানি থাকে? হ্যাঁ, শীতকালেও পানি থাকে। এই যে এরকম কি হাঁটু পানি অল টাইম স্কুলে যাওয়ার পথে কোমর সমান? মাঝে মাঝে বেশিও আছে, কোথাও কম কোথাও বেশি। কোমর সমানও পানি হয়? হ্যাঁ। তাহলে প্রাইমারির বাচ্চাগুলো কি? প্রাইমারির বাচ্চাগুলো এখন নৌকায় যাতায়াত করতেছে অনেক কষ্টে, রিস্ক নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে। দর্শক, আমরা স্কুলে যাচ্ছি। এই যে স্কুলে যাওয়ার পরিস্থিতি আপনারা দেখছেন, আমার হাঁটু সমান পানি, অলরেডি পানির মধ্যে আমি এখন আছি। এবং এই যে বাচ্চাদের, আমার আশপাশে যেসব স্কুলগামী বাচ্চা আছে তাদের স্কুল সামনে এখনও কারো কারো কোমর সমান পর্যন্ত পানি হয়। প্রাইমারি স্কুলের অনেক বাচ্চা স্কুলেই যেতে পারে না শুধুমাত্র এই জলাবদ্ধতার কারণে। তোমরা এমন কোনো দিন নেই যে বাচ্চারা 2-5 জন ভিজবে না, বইয়ের ব্যাগ এগুলো সবসময় ভিজতে থাকে। সবসময় আমাদের 2-5 জন স্টুডেন্ট থাকে যে আজকে জ্বর, তারপরে এই যে অসুস্থতা থাকে, সর্দি কাশি এগুলো লেগেই থাকে। তারপরে এই যে জলে সারাক্ষণ ভিজার কারণে ওদের দেখি চর্মরোগ, যেটা হাত পায়ের এই যে খোস পাছড়া, চুলকানি, এই আর উপস্থিতি তো আমরা শতভাগ পাই না। শুধু শিক্ষা প্রতিষ্ঠানই নয়, ঘরেও পানি নিয়ে বসবাস করতে হয় এসব শিক্ষার্থীদের। তোমাদের কি কোনো খেলার ফিল্ড আছে, মাঠ আছে? ওই দৌড়াদৌড়ি, রাস্তার উপরে দৌড়াদৌড়ি, ওই যে যেটা একটা রাস্তা আছে তোমাদের। তোমরা তাহলে পরিবার নিয়ে এখন রাস্তায় থাকো? আচ্ছা, তাহলে তোমার বাড়িতে আগে যাব। টিফিন পিরিয়ডে এক শিক্ষার্থীর বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয় টিম সার্চলাইট। ষষ্ঠ শ্রেণী পড়ুয়া অন্তু সরকারের বাড়ির পথে আমরা। সব আসো, এদিকে আসো। স্লিপ মানে অনেকদিন ধরে পানি জমে আছে মনে হয়। ও, এখানে ঘুমাও? কিন্তু কাদা। 11 বছর বয়সী অন্তুদের বাড়িতে বয়োবৃদ্ধ দুজন মানুষও থাকেন। একজনের বয়স 80 বছর, আরেকজনের 74। দুজনই ভবদহের কালের সাক্ষী। আপনার এইভাবেই কি আপনাদের দিন কাটে? এইভাবে আমাকে দিন কেটে যাচ্ছে, বসে 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 থাকতে থাকতে এই জলের ভিতরে কী করবো, কোনো উপায় নেই তো। বাড়িয়ে কত বছর এই ধরনের পরিস্থিতির মধ্যে আপনারা আছেন? বাংলাদেশ প্রথম আমলেতেই। দেশ স্বাধীন হলেও হাঁটাচলা করার স্বাধীনতাটুকু নেই ভবদহবাসীর। ভোট নীতি কিছুদিন আগে আসে কয় যে হ্যাঁ, তোমাকে সমস্ত কিছু আমার নলেজে থাকলে আমরা দেখছি, আমরা সমস্ত করে দেবো, স্কুল কলেজ রাস্তা কিছু করে। ভোট নেওয়ার সময় যে কিভাবে মাথায় হাত দুলে, গায়ে হাত দুলে করিডোরে আমাকে ভোট নিয়ে যাবে, কিন্তু আমাকে কিছু করে আমার কোনো সময় জন্য একটু মাটি দেখতে পাচ্ছি না। কতকাল আমরা এই জলের ঘরে বসবাস করবো। বৃদ্ধ দীপারানী ও গোপাল সরকার দম্পতি সম্পর্কে অন্তুর দাদা দাদি। ঘরের খাট থেকে 3x4 ফিটের এই জলচৌকি পর্যন্তই তাদের দুনিয়া। তাই দেশের রাজনীতি ও রাজনীতিবিদদের সম্পর্কে এর চেয়ে ভালো ধারণা তাদের হয়নি। এইভাবে বসে থাকি কি আমরা কতদিন বেঁচে থাকবো? তুমি একটু পাও। বদ্ধ জায়গায় থেকে সারা শরীর অসাড় হয়ে গিয়েছে দীপারানীর। শেষ বয়সে একটাই চাওয়া, মাটিতে একটু হাঁটতে চান। এই তোমাদের ঘরের ভিতরেও পানি উঠে গেছে? জন্মের পর থেকে এই বাস্তবতা দেখেই বড় হচ্ছে অন্তু, যদিও তার স্বাস্থ্যের অবস্থা একেবারেই ভালো না। তোমার কি কাশির সমস্যা হয়েছে? এই যে জলে থাকতে থাকতে আমার সর্দি লাগেছে, আর হচ্ছে রাত্রি শ্বাসকষ্ট দেখা দেয়, সারাদিন তো পানিতেই থাকতে, স্কুলেও পানি। তুমি কি ঘরের ভিতরে মাছ দেখলাম? ওই যে হ্যাঁ, মাছ আছে তো ঘরে। ঘরের ভিতরে মাছ থাকে? তুমি মাছ ধরো ঘরের ভিতর থেকে? না। সাপটা পাশে? হ্যাঁ।
সন্তানকে বুকে আগলে রাখার সময় নেই অন্তুর মায়ের। পেটের খাবার জোগাড়ে বাবার সাথে বাইরে কাজের সন্ধানে তার মাকেও নামতে হয়। এই পরিবারটির অবস্থা দেখুন। ঘরের দরজার এপার ওপারে সবখানেই পানি আর পানি। কাকি কেমন আছেন? এইভাবে কি বাঁচা যায়? না, থাকতে আল্লাহ বেশাই থাকতে আমরা থেকে যাবো, না রাস্তায় যেতে হবে। রাস্তায় যাওয়ার মতো সময় চলে আসছে নাকি অলরেডি? তাকে দেখতেছ না অবস্থা, এই যে বৃষ্টিও তো নামছে। মেঘের ডাক শুনলেই বুকটা ধড়ফড় করে ওঠে তাদের। কখন না জানি রাস্তায় আশ্রয় নিতে হয়, এই আশঙ্কায় দিন কাটে প্রতিনিয়ত। তাহলে রান্না করেন কিভাবে? কোনো কায়দা রান্ধেন, আসে তক্তার পরে বসে পড়িয়ে। এই আপনার গরু কই আছে একটু দেখি তো। দেখা উঠে কলের গাছটা লাগেছে। অভাবের সংসারে একমাত্র সম্বল গরুটাকে রেখেছেন ঘরের বারান্দায় সাধ্যমতো যত্নে। উঠানে দৈনন্দিন কাজকর্ম ও চলাচলের জন্য সামর্থ্যবানরা নৌকা ব্যবহার করছেন। গৃহস্থলীর কাজও সারতে হয় জমে থাকা পানি দিয়েই। সামান্য সামর্থ্য যাদের রয়েছে তারা বাঁশ দিয়ে চলাচলের জায়গা তৈরি করে নিয়েছেন। যে ভোট দেন, আপনারা তো ভোটার, এই এলাকার লোকজন ভোটার না? তো অবশ্যই ভোটার, এটা মনিরামপুরের শেষ। এই হ্যাঁ, তো ভোটার হয়েও আপনারা কি নাগরিক সুবিধা পাচ্ছেন? না, এই এতদিন যে আমাদের যে এমপি ছিল সরকারের থেকে যে অনুদান টান দিয়েছে, এই ভগদা, আমাদের মেন সমস্যা তো ভগদা। হ্যাঁ, ভগদা। তা 4 আনারও কোনো কাজ করিনি, টাকাগুলো সব মারি খাইছে। কিন্তু যাদের দিন কাটে অনাহারে অর্ধাহারে, ঘরে বাইরে জলের সাথে যুদ্ধ করে বেঁচে থাকাটাই তাদের চরম সার্থকতার। গলাপানিতে ডুবে থাকা বাড়িওয়ালারা সংসার ধর্ম নিয়ে আশ্রয় নিয়েছেন এলাকার একমাত্র উঁচু রাস্তায়। জলাবদ্ধতার অত্যাচারে যারা স্থানীয় সড়কে আশ্রয় পাননি, এমন শত শত পরিবারের ঠাঁই হয়েছে মহাসড়কেও। নিজের এবং গবাদি পশুর খাবারের সন্ধানে দিনের বেলা বাইরেই থাকতে হয় তাদের। রাস্তায় এসে দাঁড়ানো পরিবারগুলোর পরিস্থিতি দেখতে রাতের বেলা হাজির হই আমরা। কোথায় বসবাস করছেন সে বিষয়ে ভাবার যেন অবকাশই নেই এসব পরিবারগুলোর। বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই নিয়ে সংসার গুছিয়েছেন নিজ ভিটা ছেড়ে আসা এসব মানুষ। দিদি নমস্কার, কেমন আছেন? খাওয়া দাওয়া হয়েছে রাতে? খাওয়া দাওয়া কে বলে খালাম। এখানে থাকছেন যে রাস্তার উপরে এরকম করে? খাটের পর দিয়ে জল চলে যাচ্ছে। খাটের উপরে জল উঠে গিয়েছে? খাটের উপরে জল। আচ্ছা, আপনার এই ধরনের অভিজ্ঞতা, মানে জলের পুরো বাড়ি ডুবে থাকা, পুরো সংসার ডুবে থাকা, তারপরে আপনার রাস্তায় আশ্রয় নেওয়া, এই ধরে কত বছর ধরে এই ধরনের ঘটনা ঘটছে আপনাদের সাথে? মানে আমার তো বিয়ে সেই প্রায় 30 বছর আসছে। আচ্ছা, তারপরে আছে মাঝে 2-3 বছর গ্যাপ গিল, তারপরে এই আবার এই কয় বছর হতে পারে এইটা ধরতেছে। আচ্ছা, এই সব কিছু সাংসারিক জিনিসপত্র কি রাস্তায় এখন? সব রাস্তায়। পূর্বপুরুষের ভিটায় ফেরা অদম্য তাড়না থাকলেও ফেরার কোনো রাস্তাই নেই, কারণ নিজেদের জন্য কিছুই করার নেই কারো। সুমিত্রা মণ্ডল এই গ্রামের নাম। এখানে যেভাবেই টিকে থাকুক না কেন, পানির মধ্যে জীবন যুদ্ধ করতে গিয়ে এ অঞ্চলের জনস্বাস্থ্যের বেহাল দশা হয়েছে। কি করেন? গুরুতর অসুস্থ হলে হাঁটু জল থেকে অথই জলে পড়েন অধিকার বঞ্চিত পরিবারগুলো। তোমরা ডাঙার মানুষ জলে কি মরতে আছো, আমরা নেই মলাম
তো ডাক্তার দেখান না, এই যে ঘা হয়েছে ওই ফিটকারি দিই, তুতিয়া দিই, এই তাই সমস্ত দিই। কেউ অসুস্থ হইলেও তো আরো বিপদ, তাই তো? অসুস্থ হলে তো ওই আরোই বিপদ, মানে ওই নিয়ে যেতে কান্দে মান্দে করে টপটা দিয়ে বই করে চালি টালি বানায়, সেইভাবে নিয়ে যেতে, তাছাড়া আমি আর কোনো লাইন নেই। বছরের পর বছর বদ্ধ পানিতে থাকতে থাকতে জীবনটাই যেন চলে গেল এসব মানুষের। বন্যা হঠাৎ যে কোনো স্থানে যে কোনো জায়গায় হতে পারে, সে পানিটা আবার এক সপ্তাহ বা 2 সপ্তাহ যদি নেমে যায়, তার সেখানে বিভিন্ন লোক যে ত্রাণ দেয়। আর আমরা যে 10-12 বছর একাধারে তলায় আছি, আমাদের তো কোনো ত্রাণও আসে না, কেউ দেখতেও আসে না, পানিও তো সরে না। ভবদহ অঞ্চল জুড়ে বলতে গেলে 2 ধরনের মানুষের বসবাস। নদী, খাল আর সাধারণের জমি বাগিয়ে নিয়ে ঘের তৈরি করা প্রভাবশালী। আরেক দল হলো সেই ঘেরের কারণে জলাবদ্ধতায় কৃষি পেশা হারিয়ে জীবন যুদ্ধ করা লাখো অসহায় মানুষ। ভবদহ অঞ্চলের বিশাল জলাবদ্ধতার মাঝে মাঝে সামান্য যে স্থলভাগ দেখা যায়, সেখানে স্থানীয় হাট বসে। টিম সার্চলাইট এখন মসিয়াহাটি বাজারে। এই অঞ্চলের মানুষের দৈনন্দিন বাজার সদাই দেখতে চাই আমরা। মাছ ধরার উপকরণ বিক্রি করা এই ব্যবসায়ীর ব্যস্ততাই সবচেয়ে বেশি এই বাজারে। জলাবদ্ধতার কারণে জীবিকা হারানো হাজারো মানুষকে মাছ শিকার করে জীবন চালাতে হয়। বর্ষি দিয়ে কি করবেন? না, মাছ বুটি রেখেছে বাড়িতে, এই পর্যন্ত যায়। এখন মা বলেছে আমার একটা বসিয়ে এনে দাও, যদি আমি 1-2 করে বাঁধাতে পারি খাওয়ার জন্য। তাই মাছ ইনকাম সোর্সের সমস্যা হয়েছে না? কোনো ইনকাম নেই। মাছের বাজারও বেশ জমেছে। প্রত্যেক বাড়ি পানি, এখন কাজকর্ম তো নেই। এখন 10 টাকা 1 কেজি কাঁকড়া কেনে 60 টাকা। এখন এই যে দিন চালাইতে হয়, ছেলে মেয়ে কোনোদিন খায় কোনোদিন খায় না। 12 টাকা লাগছে, 1000 টাকা নিয়ে এলাম এই ফেরত। ও 1000 টাকা নিয়ে আসছিলেন? আর এই কয় টাকা আছে? 140, 540 টাকা। কিন্তু বাজার তো কি মাছ নিলাম, বাজার কি খুব বেশি হয়েছে আসলে? না, বাজার কি ভাই, এই বাড়ি ওই সেটা মতো না, আজকাল কচু আছে, জলের ভিতরে কচু আছে না, ওভার কাটি খাচ্ছি। হাটে অন্যান্য সবজি কম চোখে পড়লেও শাপলা ফুল বিক্রেতার সংখ্যাই বেশি। ফুল কত করে বিক্রি করতেছেন? 10 টাকা। এত শাপলা ফুল বিক্রি হবে? হ্যাঁ, 150 আটি বিক্রি হয়। তাই নাকি? তাহলে তো অনেক মানুষ কেনে এটা। হ্যাঁ, আমাকে তারা মেলা 8-10 গ্রামের লোক আসে। এই আটটা প্রচুর জল তো এখানে, সেই জন্যই আর তরকারির দাম বেশি, শাপলা ফুলটা সেই জন্য যা কমের মধ্যে 1 আটি 10 টাকা। মাংসের দোকান পুরো বাজারের কোথাও চোখে পড়েনি। পেশা হারানো মানুষগুলোর অনেকের জীবন জীবিকা চলে শাপলা ফুল তুলে আর মাছ শিকার করে। ভবদহ অঞ্চলের মানুষের ব্যক্তিজীবন, সাংসারিক জীবন, পেশা, খেলাধুলা, বিনোদন, শিক্ষা এবং স্বাস্থ্যের হাল তো দেখলেন দর্শক। এবার আমরা ধর্মীয় ও সামাজিক অবস্থা দেখার জন্য ভিন্ন একটি উপজেলায় যেতে চাই। এবার এসেছি যশোরের কেশবপুর উপজেলায়। এখানকার মসজিদ, মন্দির এবং গোরস্থানগুলো কি অবস্থায় আছে সেটা দেখতে চাই। আবারও দীর্ঘ পানির পথ পাড়ি দিতে হলো। পাজিয়া ইউনিয়নের মনোহরনগর গ্রামের জামে মসজিদ এটি। আরেকটু পানি বাড়লেই নামাজের স্থানও ডুবে যাবে। নামাজের জন্য বাড়ি থেকে অজু করে মসজিদ পর্যন্ত আসাটাই মুশকিল এ অঞ্চলের বাসিন্দাদের। কারণ শুকনো কাপড়ে গন্তব্য পৌঁছাতে হাঁটু পর্যন্ত কাপড় উঠানোর কোনো বিকল্পই নেই। আমরা এখানে আছি অত্যন্ত কষ্টে, জলবদ্ধতার মাঝে আমাদের অবস্থান। এইখানে নামাজ পড়তে আসতে এত কষ্ট যে সেটা ভাষায় প্রকাশ করা কঠিন। আমাদের কাপড় অনেক উঁচু করে আসতে হয় এবং অনেক সময় সতর আগলাও হয়ে যায় যে আমরা নামাজে আসছি পবিত্রতা অর্জন করার জন্য, আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়ার জন্য, সেটা আমাদের অনেক সময় নস্যাৎ হয়ে যাচ্ছে। মসজিদের কোল ঘেঁষা এই বিশাল কবরস্থানটি চেনার উপায় নেই শুধুমাত্র পাকা কবর দুটি ছাড়া। এ অঞ্চলে কারো মৃত্যু হলে দাফন কিংবা সৎকারের ব্যবস্থা করতে গিয়ে আরেক বিপদের মুখোমুখি হয় পরিবারগুলো।
এই জনপদে কোনো মানুষ মারা গেলে তার স্বজনদের মনে শোক ছাপিয়ে চিন্তার ভাঁজ কপালে পড়ে। একই পরিণতি চোখে পড়েছে ভবদহের মন্দির এবং শ্মশান ঘাটগুলোতেও। মানবসৃষ্ট এই জলাবদ্ধতা চিনেনি মসজিদ মন্দির, মানেনি শ্মশান কিংবা গোরস্থান। ভবদহ অঞ্চলে এমন পরিস্থিতি কেন হলো সেই প্রশ্নের উত্তর খুঁজেছে টিম সার্চলাইট। যার পেশি শক্তি যত বেশি তার ঘেরের আয়তনও তত বেশি, কারণ এলাকাটি 1.5 শতাধিক সরকারি খাল, 60টিরও বেশি বিল এবং 2টি নদীর বড় বড় অংশ বর্তমানে প্রভাবশালীরা বাপের সম্পত্তি বানিয়ে ফেলেছে। তথ্য বলছে ভবদহ অঞ্চলে গড়ে ওঠা প্রায় 20,000 ঘের রয়েছে, যার মধ্যে অনুমোদন আছে মাত্র 32টির। বিলের আশপাশের মানুষের চাষের জমিগুলো কোনো ক্ষেত্রে দখল হয়েছে, আবার কেউ কেউ দিতে বাধ্যও হয়েছেন। এভাবে বিশাল বিশাল অংশে পানি জমিয়ে রেখে বানানো হয়েছে মাছের ঘের। 4 দশকে রাজনৈতিক পট পরিবর্তনের জন্য সংঘাত বেঁধেছে বহুবার, আবার মাগনা ঘের দখল নিয়ে সংঘর্ষের শতাধিক ঘটনাও রয়েছে। এসব ঘটনায় বহু আহতের পাশাপাশি বেশ কজন নিহতও হয়েছেন। খালগুলো কিভাবে মারা হয়েছে তার চাক্ষুষ প্রমাণও পাওয়া গেল। আমার পেছনে যে খালটি দেখতে পাচ্ছেন, খালটির নাম মদার খাল, যার দৈর্ঘ্য 7 কিলোমিটার। যদিও খালটির এখন অত 7 কিলোমিটার দৈর্ঘ্য নাই, ছোট ছোট খণ্ড খণ্ড হয়ে গেছে। এই খণ্ড খণ্ড হয়ে যাওয়ার কারণে এই এলাকার জলবদ্ধতা তৈরি হয়। এই ধরনের যতগুলো খাল আছে এই অঞ্চলে, প্রায় শতাধিক খাল আছে, সেই খালগুলোর একই পরিণতি হয়েছে। এই যে আমার 2 দিকেই খাল, এইদিকে একটা অংশ, এইদিকে একটা অংশ পড়েছে, মাঝখানে রাস্তা তৈরি হয়ে গেছে, এই ধরনের বাঁধ তৈরি হয়ে গেছে বিভিন্ন জায়গায়, যার ফলে এই এলাকার মানুষের ভরাডুবি হয়েছে। গলা পর্যন্ত পানিতে মানুষের বসবাস করতে হয়। তার নমুনা এই সামনে। এবার বিল আর নদীর অবস্থা দেখা যাক। পলি জমতে জমতে নদী উঁচু হয়ে পানি গড়ানোর আর কোনো সুযোগই রাখা হয়নি। সারা বছর পানি জমিয়ে রাখতে রাখতে বিলগুলো হয়েছে নিচু। তাতেই দুঃখের সাগরে ভাসতে হয় দুর্ভাগা ভবদহবাসীর। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি তার ডানে টেকা নদী আর বামে দামুখালি বিল। প্রথমে বিলের বিষয়ে একটু বলতে চাই যে বিলের যে পানি আর মানুষের ঘরের পানি একই হয়ে গিয়েছে। এর মূল কারণ হচ্ছে যে বিলের চাইতে টেকা নদীটা অন্তত 3 ফুট উঁচু হয়ে গিয়েছে প্রতি বছর পলি জমতে জমতে। আর এই চিত্র পুরো ভবদহ জুড়ে। খাল, বিল আর নদীর পানি আটকে না রাখলে যে ভবদহে দুঃখ থাকতো না তার নমুনাও খুঁজেছে টিম সার্চলাইট। অভয়নগর ও মনিরামপুর উপজেলাকে সংযোগ করেছে ধুঁকতে থাকা টেকা নদী। নদীটির পানি প্রবাহের জন্য খালের চেয়ে সরু এই অংশটি অন্তত এখনও বাঁচিয়ে রাখা হয়েছে, আর তাতেই জলাবদ্ধতার অভিশাপ থেকে রক্ষা পেয়েছে 2 উপজেলার অন্তত বেশ কিছু পরিবার। এতটুকু পানির প্রবাহ টিকে থাকায় এখনও স্বাভাবিক জীবনযাপন করছে এলাকাটির হাজারো মানুষ। ছোট কাঠের এই সেতু পার হয়ে প্রতিদিন এভাবে বাইরে কোথাও কাজের আশায় ছোটেন জলাবদ্ধতায় বেকার হয়ে যাওয়া ভবদহের শত শত মানুষ। ভবদহ অঞ্চলে সরকারি সংস্থাগুলোর কার্যক্রম কতটা অপরিকল্পিত তাই বৃষ্টির দিকে তাকালেই বোঝা যায়। নির্মাণ হয়েছে কয়েক বছর, অথচ উদ্বোধনী করা হয়নি। জলাবদ্ধতা দূর করতে একাধিক স্লুইস গেটও বসানো হয়েছে, যদিও সেগুলো এখন ভবদহের শাখের করাত। এই নদীটা আগে কেমন ছিল? আগে নদীটা অনেক বড় ছিল, অত গভীরতা ছিল। এখন নদী থেকে বিল হয়ে গেছে নিচু। তাতে করে এই বাদ, এই যে গেটটা, এই গেটটা থাকা আর না থাকা সমান হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড কোনো কাজ করে নাই? ওই কাজ করে এখানে হয়তো এই মহিরগুলো একটু করে, তাই ছাড়া প্রকৃত যেখানে বাঁধ কাটার দরকার সেখানে কাটে। কিছুদূর আগালেই আরও একটি স্লুইস গেট, তবে অবস্থার দৃষ্টে এখানে স্লুইস গেটের পরিবর্তে বাঁধ বললেও অতিরিক্ত হবে না। অধিকার বঞ্চিত পরিবারে জন্ম নেয়া এসব নাগরিকরা জানেনই না তাদের নাগরিক অধিকার কি।
অথচ তারা সবাই ভোটার। 4 দশক ধরে এই বিশাল জনপদে জমে থাকা সমস্যা দেখার জন্য জনপ্রতিনিধি ছিল, সরকারি দপ্তর, এমনকি সরকারও ছিল। সমস্যা জিইয়ে রাখাকে প্রকল্পখোরেরা মনে করে সোনার ডিম দেয়া হাঁস। সে হাঁস পানিতে যত ভাসবে তত লাভ। কারণ সমস্যা যত বেশি, বরাদ্দ অনুদানও তত বেশি। বিগত 3 দশকে এই অঞ্চলের জন্য শুধু পানি উন্নয়ন বোর্ডই বরাদ্দ পেয়েছে 402 কোটি টাকা। ভবদহ কেন্দ্রিক সরকারি দপ্তরগুলোর মুখোমুখি হতে চায় টিম সার্চলাইট। শুরুতেই যশোর পানি উন্নয়ন বোর্ড। আমাদের সামনে নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি। ওই এলাকার যে 40 বছর ধরে সমস্যাটা রয়ে গিয়েছে, জিএ রাখা হয়েছে, এটা তো অনেকের পকেটের জন্য খুব আশীর্বাদ। পানি উন্নয়ন বোর্ডের দায় বলতে আপনি যেটা বলবেন সেটা হলো পানি উন্নয়ন বোর্ড বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্প নিচ্ছে, প্রকল্প বাস্তবায়ন করার চেষ্টা করছে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো সফল হয়েছে, আবার কিছু কিছু ক্ষেত্রে হয়তো স্থানীয় জনসাধারণের বিভিন্ন জটিলতার কারণে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা যায়নি। যেমন আমি যদি আপনাকে বলি না, মানে করা যায়নি, ঠিক আছে, আমি বলছি যে এর একটা কারণ আমি একটু বলি, সেটা হলো 2012 সালে কিন্তু বিল কপালিয়া টিআরএম হওয়ার কথা ছিল। টিআরএম মানে হলো পলি ব্যবস্থাপনা, ওইটা এর আগেও বলেছেন, কিন্তু সেটা হয়নি। জি, ওইটা হইলে কিন্তু আজকে মানুষগুলো এই বাধাগুলো দায়িত্ব ঘের মালিকরা, ভাই, এলাকাবাসী তো আর দিবে না, এটা তো আপনিও জানেন। আলটিমেটলি তো ওনারাই। কিন্তু ওই সময় যদি টিআরএমটা হইতো, আজকে কিন্তু নদীটাও মরতো না, মানুষের এই কষ্টটাও আসতো না। ভবদহ অঞ্চলের প্রতি বছর শত শত টন খাবার বরাদ্দ দিয়ে আসছে সরকার। সেই বরাদ্দগুলো শাপলা ফুল খেয়ে ক্ষুধা মেটানো মানুষগুলোকে দেয়া হয়েছে কিনা তা জানতে আমরা হাজির হই যশোর ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে। গত 3 বছর আমি যতটুকু জানি প্রায় ধরেন 1,500 টন বরাদ্দ আছে আর কি এলাকায়। গত বছর 300 টনের মতন গেছে, আর বাকি 400 টনের মতন ফেরত দিয়েছে। ফেরত দিয়েছে কেন? কারণ ওই এলাকার মানুষ তো না খেয়ে আছে, আপনি ফেরত দিচ্ছেন যে? না, ওটা তো ডিসি স্যার বরাদ্দ দিয়ে দেয় ইউনোর কাছে। এই বছর আসছে বরাদ্দটা দেখেন আমি দিয়ে দিছি, ওর কাছে অব্যাহত রয়েছে না 2 জনের কাছে, আর এক পিআর কাছে জিজ্ঞেস করে তার কাছে অব্যাহত, ও খরচ করে আমার কাছে চাইলে তো আবার দিব নাকি? কিন্তু খরচ করতেছে না কেন? তার কাছে জিজ্ঞেস করতে হবে, এটা তো সেই ইউনোর কাছে জিজ্ঞেস করতে হবে, সংশ্লিষ্ট ইউনোর কাছে জিজ্ঞেস করতে হবে। পিআইও ইউনো, তাই তো? হ্যাঁ। মানুষকে অথৈ জলে আটকে রাখার বড় নিয়ামক সেই ঘেরের অনুমতি দেওয়ার মালিক জেলা মৎস্য অধিদপ্তর। মৎস্য অফিসারের মুখোমুখি টিম সার্চলাইট। আমার জলাবদ্ধতা তৈরি হয়ে গেছে অনেক আগে, ডিউ টু পোল্ডার, রাইট। দেন এটা থেকে তারা এটাতে মনে করলো যে এটা থেকে কিভাবে উত্তরণ হতে হবে, তখন তারা কিছু মাছের চাষ শুরু করলো, এবং এই মাছের চাষ যাচ্ছে তাই করলো, এবং পরবর্তীতে আস্তে আস্তে যেটা লাভজনক হয়ে গেল, এবং এটার মধ্যে আসা শুরু করলো কিছু মাসেলম্যান বা সমাজের শক্তিশালী লোকেরা, এবং তার ফলে কি হইলো, তার ফলে এখানে কিছু অবৈধ কার্যক্রম শুরু হয়ে গেলো, যেটা আসলে ওই যে দেখা যায় যেটা আসলে সামাজিকভাবে এটা ঠিক না। এই অনুমতিটা কারা দেয় ঘেরের? এই অনুমতিটা দিবে ডিপার্টমেন্ট অফ ফিশারিজ, এটা একটা কমিটি আছে ওখানে উপজেলায়। তো মানে না বিষয়টা এরকম? মানে না তো অবশ্যই, কারণ আপনি যখন যে কোনো বিষয়ে আপনার সন্তানকে চিন্তা করে দেখেন, আপনার সন্তানকে যদি দেখলে আদর দিয়ে কথা বলেন, তাহলে কিন্তু সব কথা শুনবে না, এটাই স্বাভাবিক, এটা মানুষের বৈশিষ্ট্য। কিন্তু ভাই এটা পরিবার, এটা সরকারি দপ্তর, এই 2 জন মানুষের সাথে একটু জাস্ট আপনার সম্পর্ক। আমরা ওখানে যারা, আমি জমির মালিক এবং আমার ওখানে বিকালে জমি আছে, আমার জমিগুলো বেহাত, আমি দখল করতে পারছি না। একজন ঘের মালিক 10-12 জন ওই দুর্বৃত্তকে নিয়ে সংগঠন করে ওই শৈশাক্কা নিয়ে একটা দলিল করে ফেলছে। এই ঘেরকে কেন্দ্র করে এই কয়েকদিন আগে খুন হয়ে গেল, প্রায় 15-20টা বাড়ি হচ্ছে আগুন ধরায় পুড়াই দিল, অনেক কিছু লুট। এই ঘেরকে কেন্দ্র করে অনেক প্রবলেম তৈরি করতেছে না। এখন এই ঘেরটাই তো পানি জিআই রাখছে ওই এলাকায়। এখন ওই যাওয়ার পথে একটা হচ্ছে রাস্তা, ঘের করুক, কিন্তু রাস্তাকে ঘেরের পার হিসাবে বেঁধে এটা করতে পারবে না, এটা নীতিমালায় নাই হচ্ছে, সেটা রয়েছে। ইউনো সাহেব ওখানে কি করতেছেন, হচ্ছে আপনার মৎস্য কর্মকর্তা কি করতেছেন, ওনাদের ব্যর্থতা আছে কিনা সেটা একটু বলবেন একবার। কি ব্যর্থতা বলেন? ওনাদের কাছে আমি নিজে অভিযোগ দিছি, ডিওদের কাছে দিছি, মৎস্য অফিসার যে ডিসি সাহেবের কাছে দিছি, সে কপিগুলো আমার কাছে আছে। মৎস্য অফিস উনি একদিন যে তদন্ত দেখে দেখলো যে মন্দির, স্কুল, কলেজ, বাড়িঘর, রাস্তা সব দখল ঘের মালিকে।
উনি তদন্ত করে দেখে আসেও উনার একবার কল দেয়, আমার একবার কল দেয়, আমার একবার কল দেয়, কল দিতে ওনারা যে আরো যে নতুন নতুন ঘের হচ্ছে কিংবা যেগুলো ঘের আগে হয়েছে সেগুলোর বিষয়ে যে আপনারা কিছু করতে পারছেন না সেই বিষয়টাও বলেছেন, কাউকে জানিয়েছেন? না, আমরা মত বিনিময় করি, আমাদের যেটা ক্ষমতা এটি করেছি এবং ওইটার আমরা নিয়মিত উপজেলা মিটিং হয়েছে, সেই মিটিং রেজুলেশন আছে আমাদের কাছে। মত বিনিময় মিটিং করে কি আসলে মত বিনিময় করলে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হইতো কিভাবে? পানির ভিতরে জলাবদ্ধতা থেকে মুক্তির জন্য যে আপনার যতটুকু দায়িত্ব দেওয়া হয়েছে ততটুকু আপনি পালন করতে পেরেছেন কিনা? দিন শেষে এই মূল্যায়ন করলে আমি তো আমার জায়গা থেকে আমি পারি নাই। একটা উত্তর যাচ্ছে যে এর সমাধান হবে কিনা আসলে কোনোভাবে, কিংবা আপনার কোনো সাজেশন থাকলে আমরা। বাংলাদেশ যদি সুন্দর বাংলাদেশ হয়ে যায়, জি, বাংলাদেশের সব মানুষ যদি ফেরেশতার কাছাকাছি যায়, তাহলে বাংলাদেশটা সুন্দর হবে। ভবদহের জনস্বাস্থ্য নিশ্চিত করার দায়িত্ব যাদের হাতে, তারা কি করছেন এমন প্রশ্ন মাথায় নিয়ে টিম সার্চলাইট হাজির যশোর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে। অঞ্চলে জনস্বাস্থ্যের স্বাস্থ্য কি ঠিক আছে কিনা? না, এখন অ্যাকচুয়াল ঠিক নাই। আচ্ছা, কেন ঠিক নাই? ঠিক না, কারণ দেখা যাচ্ছে পানি জমে থাকে ওইভাবে সারা বছর। না, সারা বছর পানি কিন্তু 8 মাস কিন্তু মাঠ পর্যায়ে কাজ হয়েছে কিনা, মানে যে আপনি বললেন যে 4 কিলোমিটার ভিতরে, সেখানে হচ্ছে কিনা এটা আমাদের উপজেলা থেকে তথ্য নিতে হবে যে আসলে ওই পর্যায়ে কাজ। আমি বলছি আপনার হয় নাই এবং একটা কাজের কাজ হয় নাই, খেয়াল করে দেখেন ভাই। না হলে এটা আমরা কথা বলে দ্রুত করানোর ব্যবস্থা করব। জনপদটির শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আশা বরাদ্দের কাজ করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। নির্বাহী প্রকৌশলীর সাথে সাক্ষাতের জন্য ফোনে যোগাযোগ করে তার কার্যালয়ে হাজির হয় টিম সার্চলাইট। দেখা গেল যশোরের সাংবাদিক সংগঠনগুলোর শীর্ষ নেতারাও বসে রয়েছেন সেখানে। পরে অনুমতি নিয়ে আমরাও প্রবেশ করি। ভবদহ অঞ্চল মানে এই যে আচ্ছা, যশোরের ভবদহ অঞ্চল মিন্স যেগুলোর এলাকা ডুবে আছে, মনিরামপুর। হ্যাঁ, প্রস্তুতি বেশ ভালোই নিয়েছেন এই কর্মকর্তা, কিন্তু প্রশ্ন কমন পড়েনি। বরাদ্দ মনে করেন ওগুলো ধরেন 85 লাখ টাকা করে, তো এক একটা বিল্ডিং মনে করেন 3টা বিল্ডিংয়ে 2,10 বা 2,20 এরকম হতে পারে। সমস্যা আরও আছে। হাই স্কুল, হ্যাঁ, আমরা ওখানে গিয়েছিলাম, লেটেস্ট গিয়েছিলাম, না আমরা যাইনি। ওখানে পানি আছে, দেখব রাস্তায় পানি উঠে গেছে। আপনারা গিয়ে দেখেন। আচ্ছা, আমার এটা তাহলে আমি ইনভেস্টিগেট করে আপনাকে আমি তথ্য দিব। থ্যাংক ইউ এভরিওয়ান। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। ভবদহ অঞ্চলের জন্য হুবহু মিলে যায় এই প্রবাদ। সম্প্রতি ভবদহ অঞ্চল ঘুরে এসেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সেই অভিজ্ঞতা জানতে তার সাথে যোগাযোগ করে টিম সার্চলাইট। আগামী 3-4 বছরকে সামনে রেখে পানি নিষ্কাশনের কাজগুলো শুরু হচ্ছে, আর পার্মানেন্ট সলিউশনের জন্য আমরা একটা খালে টিআরএম করার প্রস্তুতি নিচ্ছি। সিলেটে পাথরচুরি আর ভবদহের ভরাডুবি, পুরো বাংলাদেশ ডুবতে আর কত দেরি।